ওয়েলকাম দ্য হান্টেড ভয়েস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু এটা আমাদের ইউটিউবের প্রথম ভিডিও, তাই কিছু পরিচিত দেওয়াই লাগে। আসলে আমরা এই যে দ্য হান্টেড ভয়েস চ্যানেলটা কতিপয় কিছু ক্ষুদ্র মানুষের মিলে একটা প্রচেষ্টা। এখানে মূলত আমরা তুলে ধরবো মানুষের সাথে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেটা হতে পারে ব্ল্যাক ম্যাজিক কিংবা কোনো অতি প্রাকৃতিক জিনিস। তাই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। হ্যাঁ, আপনাদের সাপোর্টে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তাই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন, যে তারাও এসব ভয়ঙ্কর ঘটনা আশেপাশে যে বলতে পারে। তো আজকে আমি একটা ঘটনা বলবো। এই ঘটনাটা সংগ্রহ করেছি আমি নিজেই, এবং বলেছিলাম যে আমি কতিপয় মানুষ, এরা হচ্ছে মূলত কিছু ফ্রেন্ড সার্কেল আমরা, এবং তারাও ঘটনা সংগ্রহ করছে এবং প্রকাশিত হবে। আজকে যে ঘটনা সংগ্রহ করেছে সেটা একটু বড় ঘটনা। মাঝে মাঝে আপনাদের মনে হতে পারে যে এখানে ভয়ঙ্কর ব্যাপারটা কোথায়। ঠিক আমারই মনে হয়েছিল যখন আমি ঘটনাটা সংগ্রহ করছিলাম। সেই বক্তা আমাকে প্রায় বলেছিল যে ধৈর্য ধরে শুনতে হবে। তাই আমি আপনাদের বলবো, প্লিজ আপনার ধৈর্য ধরে ঘটনাটা শুনুন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের দয়ায় ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আমার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে, যিনি কিনা বর্তমান বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। তিনি ঘটনা শেয়ার করার অনুমতি দিয়েছেন, কিন্তু তার নাম বলতে নিষেধ করেছেন। কেন বলেছেন আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আমি আল মাহমুদ সুবর্ণ লিখছি শেরপুর থেকে, বলছি ভাইয়ের ভাষায়। একটাবার ভাবুন তো, তখন কেমন হবে যখন সেই মানুষটা, তাকে কিনা আপনি জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, সেই মানুষটা আপনার কাছে ফিরে আসে। কি ভাবছেন, কোথায় থেকে? বাপের বাড়ি? না। যদি আমি বলি মৃত্যু, হ্যাঁ, মৃত্যু পরও যদি আবার আপনার কাছে ফিরে আসে, কেমন হবে তখন? শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ঘটেছিল আমার সঙ্গে। তখন তার প্রতি ভালোবাসার বদলে সৃষ্টি হয়েছিল এক চরম ভয়। যাকে সবসময় কাছে পেতে চাইতাম, এখন তার কাছ থেকে নিজেকে আড়াল করতে চাই। কারণ সে তো মৃত। সে কিভাবে এই পৃথিবীতে আসবে? কি মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? শুনুন তবে, মানুষ সৃষ্টির সেরা জীব। তার মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ আসবে এবং থাকবে। এগুলো না থাকলে তো সে আর মানুষ না। এরকমই আমারই অনুভূত হয়েছিল যখন আমি 10ম শ্রেণীতে পড়তাম। একটা মেয়ে, আমি তাকে খুব পছন্দ করতাম, সেও আমাকে পছন্দ করত। এভাবে আমরা আমাদের মনের কথা বন্ধুদের মাধ্যমে শেয়ার করি এবং দুজনের সম্পর্কে জড়িয়ে পড়ি। এসএসসি কমপ্লিট করে আল্লাহর রহমতে পুলিশের চাকরি পেয়ে যাই। তারপর 2-3 বছর পর আমি তাকে বিয়ে করি। পরিবারও খুশি ছিল, কারণ মেয়েকে সব পছন্দ হয়েছিল। আমি তাকে উদার মনে ভালোবাসতাম। তার প্রতি আমার নিষেধ বা তার কোনো কাজে তাকে নিষেধ করতাম না। কিন্তু সে জানি কেমন ছিল, আমাকে হালকা সন্দেহ করত। তার কিছু কিছু কথা আমাকে চরমভাবে আঘাত দিত। কিন্তু ওর মায়াবী মুখটার দিকে চেয়ে আমি সব ভুলে যেতাম। তাকে কোনো কিছুতে নিষেধ না করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সে প্রায়শই বলতো, যদি তোমার আগে আমি মারা যাই তাহলে তুমি কি করবে? তার প্রতি যখন আমি এতটাই পাগল ছিলাম যে তখন তাকে আমি বলতাম, তোমার কবরের পাশে আমার একটা কবর খুঁড়ব, তারপর তোমার দাফনের পর আমি জ্যান্ত দাফিত হব। কি ভাবছে, সে খুশি হয়েছিল এটা শুনে? না,
সে তখন আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতো আর বলতো, না, আগে তোমাকে দাফন করতে বলবে, তারপর আমাকে। আমি শিশু সুলভ মনে সেগুলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে উড়িয়ে দিতাম। কিন্তু কে জানতো এই উড়িয়ে দেওয়া ছিল বড় রকমের বোকামি। এভাবে সংসার চলতে লাগলো। পুলিশে চাকরি করার কারণে আমাকে প্রায় নারী পুরুষ সবার সাথে কাজ করতে হতো। কিন্তু যেদিন আমি নারী পুলিশের সাথে ডিউটিতে যেতাম, ওদিনই সে রাগারাগি করতো, ঝগড়া করতো। আমার মা এসব বিষয়ে খেয়াল করতেন এবং আমাকে সান্ত্বনা দিতেন। একদিন তিনি আমাকে এবং আমার স্ত্রী মাইশাকে ছদ্মনাম একসাথে ডাকলেন এবং কিছুদিন বাইরে ছুটি কাটাতে বললেন। আমরাও রাজি হই আর 2 দিন পর সিলেট ঘোরার একটা প্ল্যান করি এবং যথাসময়ে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভাড়া করা প্রাইভেট কারটি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোপালপুর বাজার নামক স্থানে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে আমার স্ত্রীর মৃত্যু হয় এবং আমি মর্মান্তিকভাবে আহত হই। শারীরিক অসুস্থতা কাটাতে আমার প্রায় 1.5 মাস সময় লাগে, কিন্তু স্ত্রীর মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। খাবার দাবার খেতে ভালো লাগতো না। সারাদিন তার ছবি চোখে ভাসতো, তার মায়াবী মুখ। মায়ের জোরাজোরিতে কোনো রকম সুস্থ হয়ে আবার চাকরিতে জয়েন করি। কিন্তু মায়েশার স্মৃতি আজও আমার মনে রয়েছে। এভাবে চলে গেল 2 মাস। কনস্টেবল থেকে ধীরে ধীরে পদোন্নতি হয়ে আমি এসআই আসি। একদিন ডিউটি শেষে সন্ধ্যাবেলা যখন বাসায় আসি, খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার সময় আম্মু আমার কাছে আসে আর আমাকে বলে, দেখ বাবা, জানি তুই মাইশাকে অনেক ভালোবাসতি, আমরাও বাসতাম, কিন্তু তকদিরের লিখন তো আর মুছে যায় না। আর আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে রে। তা তোকে আমি কি বলি, তুই আরেকটা বিয়ে করে ফেল, সারাদিন কষ্ট করিস। কি বললে মা? বিয়ে? ছি ছি মা, তুমি কি করে বলতে পারলে কথাটা? কেন, আমি তোকে খারাপ কি বললাম? তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মা তখন মন খারাপ করে চলে গেলেন। তিনি আমাকে আরো কয়েকদিন এই বিয়ে কথা বললেন, যদিও আমি তা শুনেও না শোনা ভান করতাম। একদিন শুক্রবার, ডিউটি ছিল না, বিকালবেলা ঘরে বসেছিলাম। হঠাৎ দেখি মা আমার 2জন ক্লোজ ফ্রেন্ড ওয়াহিদ ও জাহিদ ছদ্মনাম নিয়ে ঘরে আসলেন। আমি থতমত হয়ে যাই। সবাই বলল, তোকে দেখতে আসলাম রে। আমি বললাম, ও আচ্ছা। তারপর সবাই চা নাস্তা করলাম, আড্ডা দিলাম, সময় কাটালাম। তারপর কিছু সময় পর হঠাৎ জাহিদ দেখলাম আমার আম্মুকে বলল, আন্টি আপনি এবার একটু যান একটু। আম্মু রুম থেকে চলে গেল। জাহিদ দেখলাম কি দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। আমি বললাম, কি ব্যাপার? জাহিদ বলল, আচ্ছা তুই বিয়ে করছিস না কেন? আমি তৎক্ষণাৎ তাদের মনোভাব বুঝে ফেলি আর বলি, যদি তোরা এই কারণে এখানে এসে থাকিস তাহলে তোরা যেতে পারিস। তারা ধমক দিয়ে বলল, চুপ বেটা, আমরা এখানে এসেছি আমাদের ইচ্ছায়, যাবো আমাদের ইচ্ছায়। আচ্ছা তুই বলতো, বিয়ে করতে তো সমস্যাটা কোথায়? আমি তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলি, ভাই তোরা জানিস যে আমি মাইশাকে কত ভালোবাসতাম। এখন যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে তা হবে মাইশার প্রতি অপমান করা। আমার এই কথা শুনে তারা হাসলো আর বলল, ভাই পুরুষ মানুষের এমন করা মানে বোকামি। আচ্ছা বাদ দে, তুই তোর মায়ের কথা ভাবতো। আমি অবাক হয়ে গেলাম, মায়ের কথা? তোর মা বুড়ো মানুষ, সারাদিন বাসায় একা একা থাকে, ঠিক মতো খাবার খাচ্ছে কিনা, ওষুধ খাচ্ছে কিনা তুই জানিস কিছু? খবর রাখিস কিছু? জানিস না। তোর মাও তোকে বলে না, কারণ তুই সারাদিন ডিউটি করিস। আর বুড়ো মানুষদের টাইম পাস করার জন্য একটা সঙ্গী লাগে, তুই জানিস? তো বাবাও নেই। তা প্লিজ তুই তো মায়ের কথা চিন্তা করে একটা বিয়ে কর। কথাগুলো আমার মস্তিষ্কে চাকুর মতো লাগে। আমি আর কখনো এরকম ভাবে ভাবিনি। আমি বললাম, আচ্ছা আমাকে 2 দিন টাইম দে। তারা সবাই চলে গেল। সময় পেরিয়ে যায়, রাত হয়। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। মাইশার মৃত্যুর পর প্রায় সময় আমি রাতে একটা স্বপ্ন দেখতাম। সেটা হলো আমি একটি পুকুর পাড়ে বসে আছি আর আমার পাশে মাইশার মতো একটি মেয়ে আমার কাছে হাত থেকে বলছে,
তুমি যেরকমই আছো সেরকমই থাকো। আমি স্বপ্নে মানে বুঝতাম না, আর স্বপ্ন রাতে ঘাটাঘাটি করতাম, আমার সময় ছিল না আমার। কিন্তু সেদিন রাতে স্বপ্ন এত অদ্ভুত ছিল। তারপরে দেখলাম আমি সেম ওই পুকুর পাড়ে বসে আছি, কিন্তু এখন ওই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, মনে হচ্ছে কোনো কারণে সে রেগে আছে। তারপর সে বলল, তুমি তাদের প্রতিবাদ করলে না কেন? কেন তুমি 2 দিন টাইম চাইলে ওদের কাছে? স্বপ্নটা এই পর্যন্তই ছিল। সময় পেরিয়ে যায় এবং অনেক ভেবে আমি রাজি হয়ে যাই। 2 দিন পর আমি মাকে বলি যে আমি রাজি আছি। তারপর মা মেয়ে দেখালো, যে কিনা আমার আম্মু ছোটবেলা বান্ধবীর মেয়ে। যদিও তার সাথে মাঝে মাঝে কথাবার্তা হতো, তবে তা খুবই অল্প, ওই যে মায়েশা নিষেধ ছিল। তারপর যাবতীয় কাজ শেষে 1 সপ্তাহ পর আমাদের বিয়ে হয়। মেয়ের নাম ছিল খাদিজা আক্তার। বাসরাতে মেয়েটি আমাকে বলেছিল আমাকে নাকি তার অনেক আগে থেকে পছন্দ ছিল, কিন্তু এই মায়েশার সাথে সম্পর্ক থাকার কারণে সে তার পছন্দ গোপনেই রেখে দিয়েছিল। যাই হোক, এভাবে আমি আমার দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করতে থাকি। লিসেনার, আপনারা হয়তো ভাবতে পারেন এখানে ভয়ের কাহিনী কোথায়। অপেক্ষা করুন, সব একেবারে আসুন। বিয়ে 2 সপ্তাহ পর থেকে তার মধ্যে কেমন পরিবর্তন আসতে থাকে। বলে রাখা, খাদিজা প্রচুর নামাজি ছিল এবং ধার্মিক মহিলা ছিল, কিন্তু 2 সপ্তাহ পর থেকে সে নিয়মিত নামাজ পড়তো না, রুম এলোমেলো রাখতো, কাজও অবহেলা করতো, আমার আম্মুকে সাহায্য করতো না। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যা সাধারণত আমার হয় না। মোবাইলের দিকে রাত 3:22 বাজে, পাশে খাদিজা নেই। আমি ভাবি হয়তো ওয়াশরুমে গিয়েছে। হয়তো 10-15 মিনিট পরও তার আসার কোনো নাম নেই। আমি বিছানা থেকে উঠি, কারেন্ট নেই, মোবাইলের টর্চটা অন করে চলছি। এরই মধ্যে একটা কান্নার আওয়াজ পাই, ফুপিয়ে ফুপিয়ে কান্না। কণ্ঠটা কিন্তু আমার ভুল হলো না, এটা তো মাইশার কণ্ঠ। আমি তখন ভুলিয়ে গিয়েছিলাম যে মাইশা এই পৃথিবীতে নেই। আমরা ঘটনার বাকি অংশটুকু পরবর্তী কোনো এপিসোডে নিয়ে আসবো, কারণ ঘটনার বাকি অংশটুকু আমি এখনো কালেক্ট করতে পারিনি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি আপনাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা পাঠিয়ে দিন thehauntedboys67@gmail.com। পেলিংটা তো খেয়াল রাখবেন, THEHUNTEDBOICE67@gmail.com। আমরা দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়।